আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হাত ধুয়ে সোজা রুমে আসবে, মনে থাকে যেন কথা নড়চড় হলে খবর আছে, কিন্তু নীরব ধমকিতে মম শুকনো রোগ গিলল, মুখটা কাচুমাচু করে মাথা নেড়ে সম্মতি জানালো। প্লেট ধুয়ে থালা বাসন রাখার রেকের মধ্যে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন মিনা বেগম। শাড়ির আঁচলে হাত মুছে রুমে চলে আসতে দেখেন মম তার পিছনে দাঁড়িয়ে আছে। মুচকি এসে জিজ্ঞেস করলেন, এটো হাটে দাঁড়িয়ে আছো কেন? মম বলল, জি হাত ধুবো। মিনা বলল, ধৌ, আমি আসছি, ঘুম পাচ্ছে খুব। মিনা চলে গেলেন নিজের রুমে। মম হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে হাফ গ্লাস পানি খেলো। হঠাৎ করে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে রুমে গেল সে। আগুন ওয়ার্ডরোবে তাদের কাপড়গুলো গুছিয়ে রাখছে। মম গিয়ে বলল, আপনি কেন করতে গেলেন? আমাকে বললে আমি করে দিতাম। আগুন বলল, কাপড়গুলো তো ভাঁজ করাই ছিল, আমি তো শুধু গুছিয়ে রাখছি, বাকিগুলো তুমি গুছিয়ে রাখো। যেগুলো পরবে সেগুলো ওয়ার্ডরোবে রাখো, আর বাকিগুলো কাপড় আলমারিতে আমার কাপড় সহ তুলে রাখো। মম লাগেজ থেকে একে একে সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে রাখলো। আগুন ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। মম গিয়ে আগুন থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। আগুন ভ্রুকুচকে চেয়ে মমের এক হাত টেনে একদম কাছে নিয়ে আসলো। একদম আগুনের শরীর ঘেঁষে বসিয়ে দিয়েছে। মম চোখ খিচে বন্ধ করে নিল। মমের নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। আগুন নিজের মুখটা মমের কাছাকাছি নিয়ে নিরেট স্বরে বলল, তুমি আমাকে ভয় পাও, নয়তো আমার সাথে এত দূরত্ব কেন তৈরি করছো? তুমি কি জানো সম্পর্কের মধ্যে বিচ্ছেদের আরেক নাম দূরত্ব? মম কিছু বলছে না, সে এখনো চোখ বন্ধ করে আছে। আগুন শীতল কণ্ঠে আবারও বলল, চোখ খুলো মম, তাকাও আমার দিকে, স্বাভাবিক হও আমার সাথে, চুপ থেকে আমাকে রাগিয়ে দিও না, কথা বলো। মম চোখ খুললো, তবে আগুনের দিকে না তাকিয়ে নজর রাখলো বিছানার উপর। মম চুপ করে আছে, কোনো জবাব দিল না। এবার আগুন ধমকে বলল, সমস্যা কি, কথা বলছো না কেন? আমি কি বলেছি কথা কানে যায়নি? মম তার ডাগর ডাগর চোখ তুলে আগুনের দিকে কিঞ্চিত তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিল। আগুন একটা আঙ্গুল দিয়ে মমের থুতনিতে হালকাভাবে স্পর্শ করে মুখটা উপরে তুলল। আগুনের স্পর্শে মম মৃদু কেঁপে উঠলো। তারপর বলল, সেদিন না বলেছিলাম আমার সামনে এভাবে মাথা নিচু করে থাকবে না? মম চোখ বুজে পুনরায় মাথাটা নিচু করে নিল। আগুন হাত ছড়িয়ে নেয়, শান্ত কণ্ঠে বলল, আমার সাথে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো মম। একটা সম্পর্ক এগিয়ে নিতে হলে কারোর একার প্রচেষ্টাই হয় না, দুজনকেই পুরোপুরিভাবে এফোর্ট দিতে হয়। তুমি আমার তুলনায় খুব ছোট, বাচ্চা একটা মেয়ে। আমি যতটুকু জানি শহরের মেয়েদের তুলনায় গ্রামের মেয়েরা অনেক বেশি ম্যাচিউর হয়। আমি কি বলছি, কি বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছ। মম এবার চোখ খুলে সরাসরি তাকায় আগুনের দিকে। তার চোখ কোনো রাগ বা গম্ভীর্যতা নেই। আজ মানুষটার চোখে ভিন্ন কিছু দেখতে পাচ্ছে ও। চোখে মুখে ফুটে রয়েছে একরাশ মুগ্ধতা, আর সেই মুগ্ধতার সবটাই জুড়ে আছে শুধু মম। বদ্ধ ঘরে দুজন কপত কপতি একে অন্যের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে, চোখের পলক পড়ছে না কারোরই। রুমটিতে বিরাজ করছে গুমট আবহাওয়া, সেই সাথে আগুনের উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে কিশোরীর কন্যাটির মুখের উপর। আগুন ঠোঁট বাঁকায়, নজর ফিরিয়ে নেয়, দৃষ্টি রাখে সাদা রঙের টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। ঠোঁট দুটো গোল করে ভারী কি নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, এভাবে তাকিও না মম, কিছু একটা করে ফেলবো, তখন আবার আমাকে দোষ দিতে পারবে না। আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম মম অবুজের মতো প্রশ্ন করলো, কি করার কথা বলছেন আপনি, মারবেন নাকি? আগুন ভ্রুকুচকে তাকায়, স্নিগ্ধ মুখটাতে বাচ্চা মোট ছাপ। মোমের ঠোঁটের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু না, সঠিক সময় আসলে একদিন ঠিক বুঝতে পারবেন। পরপর মুখভঙ্গি বদলে নিজের সেই গম্ভীর্য ভাব ফুটিয়ে অবাকের সহিত জিজ্ঞেস করলো, তোমাকে মারার কথা কেন বললে? তোমার কেন মনে হলো আমি তোমাকে মারবো? মম চঞ্চল কণ্ঠে জবাব দিল, আমাদের গ্রামে দেখেছি স্বামীর কথা না শুনলে তারা বউদের মারে। আমার বান্ধবী রাহি, ওরও তো বিয়ে হয়েছে, আমাদের বিয়ের 1 মাস আগে তার বিয়ে হয়েছিল। রাহির সামান্য খুঁত পেলেই তাকে মারতো। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলো, আমাকে কি তোমার তেমনটাই মনে হয়? মম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, না, কিন্তু আমার আপনাকে ভয় করে। আগুন বলল, আমাকে ভয় পাও কেন? আমি কি কোনো দৈত্য যে তোমাকে মেরে ফেলবো, নাকি কোনো যন্ত্র যে তোমাকে খেয়ে ফেলবো, কোনটা? মমের অস্বস্তি লাগছে, কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না। মম নিজেও জানে না সে কেন যে লোকটাকে ভয় পায়, কোনো কারণ ছাড়াই ভীষণ ভয় পায়। মমের নীরবতা দেখে আগুন প্রসঙ্গ পাল্টায়, খিটখিটে মেজাজ নিয়ে বলল, আচ্ছা বলতে হবে না, তবে তোমাকে আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, আমার সাথে সময় কাটিয়ে নিজের মতো জড়তা কাটাতে হবে, কথা বলতে হবে, কথা বললে নিজেকে আমার সাথে স্বাভাবিক করতে পারবে। মম চুপ করে আছে। আগুন একটা হাত মমের হাতের উপর রাখতেই মম হাত সরিয়ে নেয়। আগুন অবাক হলো না, এটা স্বাভাবিক, বাচ্চা মেয়ে হয়তো দ্বিধা কাজ করছে। মম থেকে কিছুটা দূরে বালিশে হেলান দিয়ে বসলো। মমের মুখশ্রী অবলোকন করলো গভীরভাবে। এভাবে চলতে থাকলে ওদের সম্পর্ক কোনোদিনই ঠিক হবে না। আগুন তো চেষ্টা করছে মমকে নিজের সাথে খাপ খাওয়াতে। মমের আচরণ ব্যবহার স্বাভাবিক না হলেও ও একার সম্পর্ক বজায় রাখার সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেও কোনো লাভ হবে না। মম অত্যন্ত মোলায়েম কণ্ঠে জবাব দিল, জি আমি চেষ্টা করব। এটুকুতেই এখন ভরসা পেল। ওদের কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। নিজেকে স্বাভাবিক করে বলল, অনেকদিন তো হলো, পড়াশোনার কি খবর বলো, পড়ার ইচ্ছা নেই? মম বলল, হ্যাঁ আছে তো। আগুন বলল, ওকে, আমি তাহলে কালকে আশেপাশের স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলে দেখবো তোমাকে ভর্তি করানো যায় কিনা। ভর্তি তো করানো যাবেই আশা করি, তবে ট্রান্সফার করানোটাই মেন। মম চকিতে তাকালো, ছটপট কণ্ঠে বলে উঠলো, কোনো দরকার নেই, আমি আমাদের বাড়িতে স্কুলেই পড়াশোনা করব, আপনি তো ওই দিন বলেছিলেন আমাকে বাড়িতেই পড়তে দিবেন। আগুন ভ্রুকুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, পিচ্চি মানুষ একটি বেশিই বুঝে। আমি বলেছিলাম, ইভেন এখনো বলছি, তুমি আমাদের গ্রামের বাড়িতে গিয়ে পরীক্ষা দিবে, কিন্তু পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে, তাই না?
এখান থেকে কি তুমি প্রতিদিন তোমাদের গ্রামের বাড়িতে স্কুলে যেতে পারবে? যাওয়া আজও সম্ভব? মম দুদিকে মাথা নাড়ালো। আগুন পুনরায় বলল, সেজন্যই তো বলছি এখানে থেকে রেগুলার পড়াটা মেনটেন করবে। বাড়ি থেকে কতটুকু পড়া কমপ্লিট করতে পারবে? আমি না হয় রাতের পড়া না বুঝলে না পারলে বলে দিতে পারবো, তবে ভালো গাইডলাইন্স স্কুলের সহচর্যে থাকলে অনেকটা এগিয়ে থাকবে। এসএসসি পরীক্ষা আসতে এখনো অনেক মাস বাকি, স্কুলে ভর্তি করিয়ে দিলেই ভালো হবে। তাছাড়া আমি কলেজে চলে গেলে সারাদিন বাসায় তোমাকে একা থাকতে হবে, পারবে তো একা থাকতে? মম কিছুক্ষণ চুপ থেকে গুমরা মুখে বলল, একা থাকতে কিছুটা অসুবিধা তো হবেই, কয়েকদিন গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমি তো এই শহরে নতুন, কাউকেই তেমন চিনি না, মানুষজন কেমন সেটাও জানি না, আমার ভীষণ ভয় করছে। আগুন বিরক্ত হলো, কপালে প্রগর ভাঁজ পেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ভয় পাও না কিসে সেটাই আগে বলো। একটু জোরে শব্দ হলেই ভয় পাও, বজ্রধ্বনির আওয়াজ শুনলে ভয় পাও, আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাও, আমাকে দেখলেও ভয় পাও, ইনফ্যাক্ট আমি তোমার কাছাকাছি আসলেও ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দাও। সবকিছুতে এত ভয় কেন পাও? মম বলার মতো কিছু খুঁজে পেল না। ছোটবেলা থেকেই মম সামান্য কিছু হলেই ভয় পেয়ে যায়। আগুন এভাবে ভয় পাও বারবার বলায় মম লজ্জা পাচ্ছে। ওকে নিশ্চয়ই ভিতর ডিম ভাবছে, না ভাবারও কিছু নেই, ও ভাবার সুযোগ করে দিয়েছে বলেই তো ভাবছে। আগুন রাশভারী কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে কিন্তু? মম বলল, জি। আগুন হালকা গলা খাকারি দিয়ে বলল, শুনেছি গ্রামের মেয়েরা হাই স্কুলে গেলে নিজেদেরকে বড় ভাবতে শুরু করে, অনেকটা ফ্যান্টাসিতে ভুগে, অল্পতেই পেকে যায়, যদিও সবাই এক না। আচ্ছা, তুমি কি স্কুলে থাকতে কখনো কারোর সাথে রিলেশনে জড়িয়েছিলে, কারোর সাথে প্রেম করেছিলে? আচ্ছা, তুমি ভয় পেও না, করলে আমিও কিছু মনে করব না। এই বয়সে এমন একটু ভুল হয়, সরল মনে আমার সাথে সবটা শেয়ার করতে পারো, নিজের বইয়ের মুখে লাভ স্টোরি শুনতে মন্দ লাগবে না। আগুনের কথায় মম হকচকিয়ে যায়, ওকে যুগল জোড়া বড় বড় করে তাকাই, মুখভঙ্গিতে ফুটে ওঠে অবাকের চিহ্ন। এই লোক এসব কি বলছে, কিভাবে বা বলছে, কেনই বা বলছে? মম মুখ কুচকে দৃঢ় কণ্ঠে বলল, এসব কিছুতে আমি কখনো জড়াইনি, আর না ওইসব প্রেম ভালোবাসা সম্পর্কে আমার কোনো পূর্ব ধারণা আছে। আমি এসব পছন্দ করতাম না, সবসময় নিজেকে এসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করেছি। মমের কথায় আগুন মনে মনে তৃপ্তিময় কিঞ্চিত হাসলো। মম যদি ওদের বিয়ের আগে কারোর সাথে রিলেশন করতো, এতে আগুন মমকে কিছু না বললে হয়তো এখনই বাসরটা সেরে ফেলতো। মম বাধা দিলেও শুনতো না। কেন শুনবে? যে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারে সে নিশ্চয়ই এতটা অবুঝ নয়, একজন প্রাপ্তবয়স্কের মতোই আচরণ করবে। শুধু শুধু বিয়ে করা বউকে অবুঝ ভোলাভালা ভেবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় নেওয়ার কোনো মানেই হয় না। আগুন নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে প্রচন্ড সিরিয়াস, সেখানে বউ তো সবচেয়ে ব্যক্তিগত। আগুন নিজের মুখে গম্ভীর্য ভাব ফুটিয়ে উঠে বলল, তাহলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ হব, সেই সাথে প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বিষয়টা দারুণ না? আরেকটা বিষয় হলো, আমি ছেঁকা খাওয়ার থেকে বেঁচে গেলাম, নয়তো জীবনে প্রেম না করা এই আমি শেষে কিনা রিলেশনে জড়ানো একজন বউ পেতাম। ভাবতেই কেমন ছেঁকা ছেঁকা ফিলিংস হচ্ছে। আগুনের কথায় মম কিঞ্চিত লজ্জা পেল, তবে আগুনের শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ফেললো। আগুন মুগ্ধ চোখে চেয়ে দেখে সেই হাসি, তারপর বলল, এসো ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। মম বলল, রাতের বেলা এখন আবার কোথায় যাবেন? আগুন ফিচেল হাসে। মম ওর প্রতি নির্দ্বিধায় অধিকার খাটিয়ে কথা বলাই বেশ ভালো লাগলো। শান্ত কণ্ঠে বলল, তেমন কোথাও না, জাস্ট ব্যালকনিতে কিছুটা সময় কাটাবো, তুমি আসবে সাথে? মম বলল, না, বারান্দায় আলো নেই, অন্ধকারে ভয় পাই। আগুন বলল, আমি সাথে থাকলেও? মম মাথা নাড়ে, অর্থাৎ আগুন সাথে থাকলে সে ভয় পায় না। আগুন বলল, তাহলে এসো। মম বলল, না থাক, আপনিই যান। আগুন বলল, আচ্ছা। আগুন মোবাইলটা নিয়ে বেলকনিতে চলে গেল। মম বিছানায় শুয়ে শুয়ে আগুনের বলা তখনকার কথাগুলো ভাবতে লাগলো। আর এদিকে, মা জলদি বাসায় আসো, আইমান ড্রেনে পড়ে গিয়েছে, হাতে ব্যথা পেয়েছে, ডান পায়ে গোড়ালি ফুলে গিয়েছে, আমি দেখতে চাইলেও আমাকে দেখতে দিচ্ছে না, উল্টো ফোনের চিৎকার চেঁচামেচি শুনে রুম থেকে বের করে দিচ্ছে। ফোনের ওপাশ থেকে ময়ূরের কথা শুনে আটকে ওঠেন মিনা বেগম, চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, সে কি ব্যথা পেল কিভাবে, কখন পেয়েছে ব্যথা? ময়ূরী বলল, সকালে নাকি ওর প্রাইভেট আছে, আমি সেলিনা আপাকে বলে নাস্তা রেডি করেছিলাম, নাস্তা খেয়ে বাড়ি থেকে সুস্থ সবল বেরিয়েছিল, কয়েক ঘন্টা পর ফিরে আসে, জিজ্ঞাসা করতেই বলল ড্রেনে পড়ে নাকি ব্যথা পেয়েছে। মিনা বেগম বলল, তোর আব্বুকে বল ডাক্তার ডেকে আনতে। আয়মান বলল, তোমার ছেলে তো দরজায় খুলছে না, তোমাকে জানাতে নিষেধ করেছিল, আমি তবুও জানিয়ে দিলাম। মিনা বেগম বলল, আমি এক্ষুনি আসছি। কল কেটে দ্রুত ছুটলো আগুনের রুমের দিকে, দরজা বন্ধ, তিনি জোরে জোরে দরজায় করাঘাত করছেন। আগুন বেলকনিতে এক্সারসাইজ করছে, আগুনের গায়ে সিন্টু গেঞ্জি আর ট্রাউজার, গা থেকে নোনতা নোনতা ঘামে চুয়ে পড়ছে। দরজায় নখ পেতে তোয়ালি দিয়ে শরীরে ঘাম মুছে দরজার নিকট এগিয়ে যায়। মম গভীর ঘুমে আচ্ছন্ন। দরজা খুলে দিতেই মিনা ছটপট কণ্ঠে বললেন, আমাকে এখন ও বাড়িতে ফিরতে হবে, আইমান অসুস্থ। আগুন ভ্রুকুচকে তাকায়, রাশভারী কণ্ঠে বলল, ওর আবার এত সকাল সকাল কি হয়েছে, হঠাৎ অসুস্থ হলো কিভাবে? মিনা বেগম বলল, কিভাবে হলো সেটা তো বাড়িতে গেলেই বুঝতে পারবো নাকি? আগুন বলল, আচ্ছা তুমি তৈরি হও, আমি গাড়ি ডেকে আনছি। আগুন একটা ট্যাক্সি ভাড়া করে মিনার জন্য অপেক্ষা করছে। মিনা তৈরি হয়ে এসে একেবারে ঘুমন্ত মমের দিকে দেখলো। আগুনকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম আরো কিছুদিন থাকবো, সেটা আর হলো কই।
এই আইমানটাকে নিয়ে আর পারি না, ছেলেটা কখন যে কি করে বসে, আমার আর এসব সহ্য হচ্ছে না। মেয়েটার প্রতি খেয়াল রাখিস বাবা, যত্ন নিশোর, ছোট মানুষ ভুলকুটি হবেই, তুই হুটহাট মেয়েটার উপর রেগে যাস না। ঘুমাচ্ছে তাই মেয়েটাকে বলেও যেতে পারছি না, ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেলে অভিমান করবে হয়তো। আমার তো কোনো উপায় নেই, ছেলেটা ব্যথা পেয়েছে, বাড়িতে যাওয়াটা জরুরি, আমি চেষ্টা করবো এখানে আবার আসার, না আসতে পারলে সিলিনেকে পাঠাবো। আগুন বলল, মা তুমি একটু টেনশন করো না তো, আমি সবটা ম্যানেজ করে নিব। মমের বেশি অসুবিধা হলে বাসায় না হয় একজন কাজের লোক রেখে দিব, তুমি অযথা চিন্তা করে শরীর খারাপ করো না। মিনা বেগম বলল, আসছি বাবা, ভালো থাকিস, মমকে ব্যাপারটা বুঝিয়ে বলিস। আগুন বলল, এখন চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আগুন মিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফ্ল্যাটে ফিরে আসে, মেইন দরজা আটকে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে, পকেট থেকে ফোনটা বের করে আইমানকে কল করলো। আইমান বিছানায় বাম কাত হয়ে শুয়ে আছে, বড় ভাইয়ের কল দেখতে পেয়ে দ্রুত কল রিসিভ করে। আগুন গম্ভীর কণ্ঠে ধমকে বলল, মাকে টেনশন দিতে তোর ভালো লাগে বেয়াদব, এত সকালে কোথায় গিয়েছিলি? আইমান শোয়া থেকে উঠে বসে কুলের মতো বালিশ রেখে সেটাকে থুতনিতে থেকে হতাশা কণ্ঠে বলল, কাজ ছিল সেজন্য গিয়েছিলাম, আমি কি জানতাম নাকি সাডেনলি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে? বাট ব্রো, আমি তো মাকে কিছু বলিনি, জানলো কিভাবে? নিশ্চয়ই ময়ূরী বলেছে, ওকে আমি পই পই করে নিষেধ করেছিলাম মাকে না জানাতে, তবুও বলে দিয়েছে। আমার পেছনে না লাগলে ওর ভালোই লাগে না। আগুন বলল, কি হয়েছে? আইমান আমতা আমতা করে বলল, ওই আনমনে হাঁটতে গিয়ে ভুল করে পা পিছলে মুড়ের ড্রেনে পড়ে গিয়ে হাত পায়ে অল্প ব্যথা পেয়েছি। আগুন ভ্রুকুচকে সন্দেহ কণ্ঠে বলল, আমার কেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা বলছিস, সত্যি করে বল কি হয়েছে? পরে যদি আমি জানতে পারি তুই আমাকে মিথ্যা বলেছিস, বুঝতেই তো পারছিস তোর কি হাল করবো। দমে গেল আইমান, শুকনো ঢুক গিলল, কাঁচোমাচো হয়ে মুখটা কালো করে উত্তর দিল, কি আর বলবো দুঃখের কথা, মাইশা বলেছে দেখা করবে, এত সকালে ফোন করায় ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপার, সেজন্য দেখা করতে গিয়েছিলাম। আসার সময় কলেজের অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল, সেগুলো নিয়ে আসতে বলেছিল। বাড়ি থেকে বের হওয়ার পর কলোনির মোড়ে ওই যে কালুরঘাটা বাড়িটা আছে না, সেখানে আসতে একটা ছবি হাত ফসকে পড়ে গিয়েছিল, বাতাসে ওরে ছবিটা উল্টে কাকুর বাড়ির সামনে পড়লো, সেখানে তার বউ দাঁড়িয়েছিল। আমি ওনাদের বউ, ওনার বউ গুলটে কাকুকে খেয়াল করিনি, আমার কাছে ছবিটা নেওয়া জরুরি ছিল। গুলটে কাকুর বউয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে, আমি গিয়ে ভদ্রভাবে বললাম, ভাবি কাপড়টা উঠান, আমি ছবিটা তুলবো, ব্যাস বাকিটা ইতিহাস। আগুন বলল, ইতিহাসটা শুনতে যাচ্ছি, তারপর কি হলো, আঘাত পেলে কি করে তোকে মেরেছে? এমন কাঁদ উচিয়ে বাঁকা এসে ভাব নিয়ে বলল, আমাকে মারবে এত সাহস এই মহল্লার কারোর আছে? গুলটে কাকু আমার সাথে কথা বলে টি শার্টের কলার ধরে শাসিয়ে বললেন, ফাজিল ছেলে, আমার বউকে কাপড় উঠাতে বলিস, তোর ভাইকে বিচার দিব। আমি ওনার থেকে কলারটা ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম, উনিও মেনে নিয়েছেন। না জেনে কলার তলায় শালাকে ইচ্ছা মতো কয়েক গা দিতে ইচ্ছে করছিল, নেহাত ওনার মেয়েকে লাইন মারি, সেজন্যই তো ছেড়ে দিয়েছি। আগুন বলল, কি বললি? আইমান চমকে যাই, কি বলতে কি বলে ফেলেছে। মেকি হেসে বলল, বলছিলাম ছবিটা নিয়ে আসার সময় পাগলা কুকুর তাড়া করেছিল, তোরে সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পড়ে পায়ে হাতে কিছুটা চোট পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, রাখছি এখন। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।